এটা 5 নম্বর ক্লাস হচ্ছে, 5 নম্বর 5 নম্বর ক্লাস হচ্ছে। আজকে আমি এই যে টপিকটা করছি, ইলেকট্রোস্ট্যাটিক্স। অ্যাকচুয়ালি এত কম সময়ের মধ্যে কোনো চ্যাপ্টার ওয়াইজ ফিনিশ করবো বললেও আমি করতে পারছি না। এখানে আমি টপিক ওয়াইজ বললেই ভালো। আমি আজকে তোমার কি বলে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর প্রথম পার্টটা যেটা ফিল্ড, মানে ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, চার্জের মধ্যে কি ফোর্স কাজ করে এই ব্যাপারটা, প্লাস ইলেকট্রিক ফিল্ড, এই পোর্শনটা চেষ্টা করছি ওই টাইমের মধ্যে যদি হয়ে যায়। তো যাই হোক, এই ক্লাসগুলো যদি যাদের প্রয়োজন হবে, সেরকম বন্ধু বান্ধব যারা দেখছো, বন্ধু বান্ধবদেরকেও দেবে, যদি কেউ দেখতে চায় তাহলে যদি উপকার হয় তো সেটাই ভালো। ব্যাস। তো ঠিক আছে, চলো এবারে দেখছি এটাতে ইলেকট্রোস্ট্যাটে আমরা কি জানি। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমার কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা, কোনো একটা অবজেক্ট কি করে চার্জড অবজেক্ট হচ্ছে বা নেগেটিভ বা পজিটিভলি চার্জ, ওই জায়গাগুলো আমি যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি এই পোর্শনগুলোকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কোনো একটা অবজেক্ট নেগেটিভলি চার্জ হতে পারে, পজিটিভলি চার্জ হতে পারে, এটা কেমিস্ট্রি ছেলেদের জন্য কোনো চাপের বিষয়ই নয়। ঠিক আছে, তো যদি প্রথমে আমাদের দুটো চার্জড অবজেক্টের মধ্যে কি ফোর্স কাজ করে সেটার জন্য আমাদের দরকার কুলম্বস ল। দেখো, আমি যদি দুটো চার্জড অবজেক্ট নিই, ঠিক আছে, এই একটা চার্জড অবজেক্ট নিলাম, এই একটা চার্জড অবজেক্ট নিলাম, তো তাদের মধ্যে একটা অলওয়েজ একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। সব কথা লিখছি না, অনেক কিছু মুখে বলে দিচ্ছি, শুনলেই সেগুলো মাথার মধ্যে থেকে যাবে। তো তাদের মধ্যে অলওয়েজ একটা ফোর্স কাজ করবে, এবং সেই ফোর্সটা ক্যালকুলেট করার জন্য আমরা, ধরো এই চার্জটা নিলাম, দুটোই পজিটিভ নিয়ে নিয়েছি, মানে বোঝাই যাচ্ছে কেমন ধরনের ফোর্স কাজ করবে, রিপালসিভ। যদি সিমিলার চার্জ থাকে, যদি সিমিলার চার্জ থাকে তাহলে অলওয়েজ কেমন হবে, রিপালসিভ ফোর্স কাজ করবে। আর যদি অপোজিট চার্জ থাকে তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। ঠিক আছে, তো এই ফোর্সটার পরিমাণটা আমরা কুলম্বস ল এর মাধ্যমে পাবো। কুলম্বস ল, কুলম্বস লটা পুরোপুরি গ্র্যাভিটেশনাল ল এর মতোই ব্যাপারটা দাঁড়াচ্ছে। কিন্তু গ্র্যাভিটেশনাল লতে কি পার্থক্য ছিল, অলওয়েজ দুটো মাসের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। বাট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে কি হবে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ চার্জেস, দ্যাট ফোর্স মে বি রিপালসিভ অর মে বি অ্যাট্রাকটিভ। এখানে আমি যে ছবিটা এঁকেছি, এখানে বোঝাই যাচ্ছে রিপালসিভ ফোর্স কাজ করবে, কারণ Q1 একে এই দিকে রিপেল করবে, Q2 একে এই দিকে রিপেল করবে। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ টেকেন অ্যাজ আর, দেন অ্যাকর্ডিং টু কুলম, তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, এদিকে এই ফোর্সটা কাজ করবে ধর 2 এর ওপরে 1 নম্বর যে ফোর্সটা দিচ্ছে, আমি যদি এরকম লিখি, 2 এর ওপরে 1 নম্বর যে ফোর্সটা দিচ্ছে, মানে ফোর্স অন টু Q2 ডিউ টু চার্জ 1। একইভাবে এটাকে আমি F12 লিখতে পারবো, 1 নম্বরের ওপর ফোর্স ডিউ টু 2। যাই হোক, কি লিখতে পারলাম সেটা বড় কথা নয়, আসল কাজের কাজ হচ্ছে যে ফোর্সটা কাজ করবে, এই দুটোই তো সমান, এখানে ফোর্স দুটোই সমান। দ্যাট ফোর্স উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস। ঠিক আছে, এটা প্লাস মাইনাস যদি হয়, এমন নয় কি যেটা প্লাস এটা মাইনাস হবে, ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস। ঠিক আছে, ফোর্সের ডিরেকশনটা তখন খালি চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা বুঝে নেবো। তো তাদের চার্জের ম্যাগনিটিউডের সাথে প্রপোর্শনাল, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন দেম। ক্লিয়ার এই জায়গাটায়? তাহলে এখান থেকে আমরা যদি প্রপোর্শনালিটি কায়দায় যদি বলি, তাহলে কি দাঁড়াচ্ছে, এ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। তো এখানে আমরা লিখতে পারি F ইকুয়ালস টু K Q1 Q2/r²। এই কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, এই কে এর ভ্যালুটা মিডিয়ামের উপরে ডিপেন্ড করে। যেখানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল যে ক্লাস করেছিলাম, সেখানে তাদের মধ্যেকার যে ফোর্সটা, সেটা মাঝখানে কোনো মিডিয়ামের উপরে ডিপেন্ড করে না। এটা কিন্তু একদম কানের মধ্যে ঢুকিয়ে নেবে। গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো মাসের মধ্যেকার মিডিয়ামের উপরে ডিপেন্ড করে না, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সই কিন্তু মধ্যেকার ফোর্সটার উপরে ডিপেন্ড করবে। সেটার পেছনে অনেকটা বেশি লজিক আছে, তাই আমি অতটা এখানে করছি না, কারণ এগুলো চার্জ পার্টিকেল, তার আশেপাশে কি মিডিয়াম রয়েছে সেগুলোকে কিছুটা ইনডিউসড করে দেওয়া, অপোজিটলি চার্জ, এইসব ব্যাপারগুলোর উপরে ফোর্সের একটা হেরফের হবে। তো সেই জায়গায় যাচ্ছি না, একটা সিম্পলি কনসেপ্ট ভাবা যেতেই পারে যে মিডিয়ামের উপরে ডিপেন্ড করবে। তুমি ধরো যদি আমরা এয়ারের মধ্যে ফাঁকায় বসে আছি, যদি কাউকে যদি আমি একটা চাঁটা দিতে বলি, ধাম করে এরকম করে চাঁটিয়ে দেওয়া যাবে। কিন্তু যদি সেই তাকেই যদি বলি, দুজনকে যদি জলের মধ্যে ডুবিয়ে দিই, দিয়ে যদি বলি ওইবারে ওকে চাঁটা দাও, তখন কিন্তু এই হাতটা ওরকম জোরে যাবে না, এরকম করে আস্তে করে চাঁটা দিতে গেলে যাবে, তখন কিন্তু এ করা যাচ্ছে না। তো আমরা দেখছি যেমন এইভাবে, যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম যে মিডিয়ামটা কিভাবে ফোর্সটাকে আল্টার করে দেয়, মানে ওটা একটু চেঞ্জ হয়। তো যাই হোক, এই কে এর ভ্যালুটা ইন সিজিএস ইউনিট, এই কে এর ভ্যালুটা হবে ইন এসআই ইউনিট, সিজিএস না, ইন এসআই ইউনিট। এটা যদি এয়ার বলি, এয়ার বা ভ্যাকুয়াম, যাই বলি, এয়ার মিডিয়াম বা ভ্যাকুয়াম, ঠিক আছে, সেখানে কে ইকুয়ালস টু লেখা যায় 1/4πε0, একদম মাথায় রাখতে হবে। তাহলে তখন এফ ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল 1/4πε0 Q1 Q2/r²। খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটা কোথায়, ইন এসআই সিস্টেম ইন এয়ার।
ঠিক আছে, ক্লিয়ার? যদি এটা সিজিএস সিস্টেম হতো তাহলে এটা 1 হতো, জাস্ট কে এর ভ্যালুটা সিম্পলি 1 দাঁড়িয়ে যেত। আচ্ছা, এখানে একটা কথা উঠে আসছে মাথার মধ্যে যে এপসাইলন নটটা কি। এপসাইলন নট মানে বোঝায় কে মানে বোঝায় 1/4 পাই এপসাইলন নট, এই ভ্যালুটা আমি বললাম এসআই সিস্টেম। এপসাইলন নটের ভ্যালু হচ্ছে, এপসাইলন নটের ভ্যালু আমরা কি বলবো, আচ্ছা কে এর ইউনিটটা কি দাঁড়াতো, যদি আমরা এখানে কে এর ইউনিট বলতাম, ইউনিট অফ কে, যদি এটা বলতাম কে এর ইউনিট কি দাঁড়াতো, দেখো কে মানে কি দাঁড়িয়ে যেত, এফআর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু, তাহলে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ঠিক আছে, এখানে আরেকটা কথা শুরুতে বলা হলো না, কোয়ান্টাইজেশন অফ চার্জ, ওটা আমি তাহলে বলে দেবো একবার। তো যাই হোক, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এইটা হলো। আচ্ছা, এপসাইলন নটের ভ্যালু দাঁড়ায় 8.854, 8.854 ইন্টু 10⁻⁻12। চিন্তা হচ্ছে ইউনিট নিয়ে, তাই তো? তাহলে দেখো 1/4 পাই, এই ব্যাপারটার তো কোনো ইউনিট নাই। এপসাইলন নট যদি এইদিকে চলে আসে তাহলে কেটা তলায় চলে আসবে, তাহলে কেটা যদি তলায় চলে আসে তাহলে কে এর যা ইউনিট সেটাই ঘুরে যাবে এপসাইলন নটের ইউনিটে, দেখে নাও, কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, কে এর ভ্যালুটা কত, দ্যাট মিনস 1/4 পাই এপসাইলন নটের একটা ডিটারমাইন্ড ভ্যালু আছে, যদি এগুলো আমরা সব বসিয়ে দিই 4 পাই আর এই ভ্যালুটা যদি বসিয়ে দিই, এটা আসবে 9 × 10⁻9, কি ইউনিট হয়ে যাবে তাহলে, 1/4 পাই এপসাইলন নট মানেই তো কে, তাহলে গোটা কেটার যা ইউনিট সেটাই হবে, সেটা কি নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা দাঁড়িয়ে যাবে। শুধু এপসাইলন নট বললে যেহেতু এটা তলায়, তাহলে এদের দুজনের মধ্যে কে আর এপসাইলন নট যদি বলি, ইউনিটটা পাল্টাপাল্টি হবে। কনসেপ্টটা বুঝে নাও, দেখো এপসাইলন নটের এটা ভ্যালু, সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা বার করতে পারছি, যেহেতু কে এর সাথে এপসাইলন নট ব্যাপারটা ইনভার্সলি প্রপোর্শনাল ঠেকছে, যে কারণে ওদের ইউনিটটা কিন্তু ওদল বদল হয়ে যাচ্ছে। ব্যাস, আশা করি এটা বুঝে গেছে। তো এখন যদি আমরা এটা মিডিয়ামে রাখতাম, এটা যদি কোনো মিডিয়ামে রাখতাম, তখন কিন্তু আর এটা এপসাইলন নট এটা থাকতো না। আচ্ছা, এপসাইলন নটটাকে কি বলা হয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে পারমিটিভিটি, ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। তো এক্ষেত্রে আমাদের এটা বলছি এয়ার বা ভ্যাকুয়ামের ক্ষেত্রে বলছি, তার জন্য এটাকে আমরা বলবো ফ্রি স্পেস, ফ্রি স্পেস ইলেকট্রিক্যাল পারমিটিভিটি, মানে যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ ভেদ্যতা, ফ্রি স্পেস ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। ঠিক আছে, এটা যদি কোনো মিডিয়ামে এখন চার্জগুলো থাকে, মনে করো একটা কোনো মিডিয়ামের মধ্যে কিউ1 কিউ2 চার্জ দুটো আছে, তো ইফ দে আর সেপারেটেড বাই আর, দেন তো আমরা এটাকে কিন্তু 1/4 পাই এপসাইলন না লিখে আমরা এপসাইলন লিখবো, কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, মিডিয়ামের মধ্যে কিন্তু তখন এটা দাঁড়াবে, মিডিয়ামের মধ্যে তখন এটা দাঁড়াবে। ধীরে ধীরে এগুলো থেকে একটা করে দেখবে নিউমেরিক্যালস করা ওরকম ক্লিয়ার হয়ে যাবে আর ভালো হবে। তো এটা দাঁড়ালো। এখন যেটা বলছি দেখো, এই একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা আছে এখানটা। তো এখানে যেটা এপসাইলন পেলাম, এটা হচ্ছে কি ফ্রি স্পেস পারমিটিভিটি নয়, এটা হচ্ছে পারমিটিভিটি অফ মিডিয়াম, পারমিটিভিটি অফ মিডিয়াম, মানে মিডিয়ামটা কেমন, এক্সেপ্ট এয়ার, এয়ার হলে এটা ফ্রি স্পেস পারমিটিভিটি, আর এটা পারমিটিভিটি অফ মিডিয়াম। তো এখন দেখো, আমাদেরকে এটা পারমিটিভিটি বিষয়টা সম্বন্ধে বুঝলাম, আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটি, দুটো একই কথা। দেখো এফ আর এফ এম এটা পেয়েছি, তো এখন যদি আমি এটাতে এই দুটো জায়গা থেকে তুমি ভেবে দেখো, তো যদি আমরা এটা এফ বাই এফ এম করি, এফ বাই এফ এম, তাহলে কি আসবে 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, দিয়ে এই গোটা ব্যাপারটা বাই এফ এম, মানে এটা পাল্টে যাবে, আমি লিখবো একবার, আছে লিখছি, 1/4 পাই এপসাইলন নট কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, বাই তলায় এফ এম, তাহলে এফ এমটা যদি পাল্টে যায় ওপরে কি চলে আসছে, 4 পাই এপসাইলন আর স্কোয়ার বাই কিউ1 কিউ2। এটাই বলতে চাইছিলাম, দেখো এগুলো সব উড়ে যাবে, এগুলো সব উড়ে যাবে, এগুলো সব উড়ে যাবে, সব উড়ে যাবে, আলটিমেট কি পড়ে থাকলো, এফ বাই এফ এম ইকুয়ালস টু কি পড়ে থাকছে, এপসাইলন বাই এপসাইলন নট। এই যে এপসাইলন বাই এপসাইলন নট ব্যাপারটা, এপসাইলন বাই এপসাইলন নট ব্যাপারটা, এটাকে বলা হয় এপসাইলন আর, দিস ইজ কল্ড এপসাইলন আর, এটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি, বা এটাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও বলা হয়, বড় হাতের কে, ওই কেটা নয়। তো এটাকে ডাইইলেকট্রিক অর অর এটাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও বলা হয়, এই দুটো জিনিসই বলা হয়। তো তার মানে আমরা এখান থেকে আবার কি, আমরা এগুলো একটার পর একটা, এগুলো সেই ফ্যাকড়া টাইপের বার করে দেখছি, এগুলোর মধ্যে থেকেই শর্ট কোশ্চেন হয়। তো এখানে আমরা দেখো, তাহলে আমরা বলতে পারলাম এফ বাই এফ এম, দিস উইল বি ইকুয়ালস টু হোয়াট, কে, এফ বাই এফ এম সমান আমরা কে বলতে পারলাম, এখান থেকে আমরা কি বলতে পারি, এফ এম ইকুয়ালস টু হোয়াট, এফ বাই এফ এম, গিয়া ইধার কে আয়া নিচে, তাহলে এফ এম ইকুয়ালস টু এফ বাই কে, এইটা যদি আমরা বলি, তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে দুটো চার্জ পার্টিকেলকে, মনে করো কিউ1 কিউ2, দুটো চার্জ পার্টিকেলকে যদি আমরা এয়ারের মধ্যে রাখি, তখন তাদের মধ্যে যে ফোর্স কাজ করছে, ডিপেন্ডিং অন দেয়ার নেচার, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, তো যাই হোক সেটা অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্স, অ্যামাউন্ট তো একই হবে, শুধু ডিরেকশনটা চেঞ্জ হবে। তো
তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, এই দুটো চার্জকে আমরা যদি এয়ারে না রেখে এবারে কোনো জল বা অন্য কোনো মিডিয়ামে ডুবিয়ে দিই, তখন তো আর ওদের মধ্যে ওই ব্যাপারটা এপসাইলন থাকছে, এপসাইলন নট থাকছে না, এপসাইলন হয়ে যাচ্ছে। তাহলে তখন ওই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং চেঞ্জ কিভাবে হয়ে যাচ্ছে দেখো, এফএম তখন মিডিয়ামের মধ্যে যে ফোর্সটা, সেটা হবে এয়ারে থাকলে যা ফোর্স হয় বাই কে, মানে কে এর ভ্যালু যত বেশি হবে, কে এর ভ্যালু যত বেশি হবে, তাহলে কি হবে, তলায় বেশি মানে এটা কম, কে এর ভ্যালুটা যত বেশি হবে এফএম তত কম হবে, আর কে এর ভ্যালু যত কম হবে এফএম তত বেশি হবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস ধারণা এলো, এখন মাথার মধ্যে এটা ঢুকতে পারে যে কে এর ভ্যালু বেশি কমের কথা বলছি, তার মানে অবভিয়াসলি তো কে এটাকে গ্রেটার দেন ওয়ান হতে হবে। যদি এটা একের কম হয়, মনে করো এটা যদি মনে করো 0.5, এটা যদি 0.5 হয়ে যায় তাহলে তো কমার জায়গায় বাড়বে। তার মানে অবভিয়াসলি কে এর ভ্যালুটা কিন্তু একের বেশি। দ্যাট মিনস কে অর এপসাইলন আর, এটাও বলে দিচ্ছি, কে অর এপসাইলন আর এইটা ইকুয়ালস টু 1 হচ্ছে ইন এয়ার, এয়ারের ক্ষেত্রে এটা 1, ঠিক আছে, ইন এয়ার এটা হচ্ছে 1। তার জন্যই তো এপসাইলন মানে এপসাইলন নট, তাহলে এয়ারে ওই জন্য আমরা এপসাইলন নট লিখছি। মেন ফর্মুলা যদি তুমি এটা ভাবো, তাহলে এটা যদি 1 হয় তাহলে এপসাইলন মানে এপসাইলন নট, ওই জন্য আমরা এয়ারের জায়গায় এপসাইলন নট লিখছি। বেশ, ঘুরে ফিরে দেখো একই জায়গায় এলো। আচ্ছা, এটার ভ্যালুটা 80 হবে ওয়াটারের ক্ষেত্রে, ইন ওয়াটার। আর এইটার ভ্যালুটা ইনফিনিটি হয় ফর অল মেটালস, ফর অল মেটালস। এই কটা ভ্যালু মনে রাখলেই হবে। তার মানে এটাও আমরা বুঝে নিলাম যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে অ্যারাইজ করেছিল যে কে এর ভ্যালুটা যদি লেস দেন 1 হয়, তাহলে তো এটা উল্টো কেস হবে, এই ধরনের প্রিন্সিপালটা তখন কাজ করবে না। তখন কে বেশি হলে, তখন কে বেশি যদি কে যদি মানে কম কম বলতে কি যদি একের কম হয়ে যায়, তাহলে এই ব্যাপারটা গন্ডগোল হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাবে। তো আমরা আলটিমেট দেখতে পেলাম যে কি, যে না কে এর ভ্যালুটা 1 বা তার বেশি হয়। তো এইগুলো একটু মাথায় থাকবে, এগুলো এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, তার মানে কে এর ভ্যালুটা আমরা কি দেখতে পাচ্ছি, কে আর এপসাইলন আর একই ব্যাপার, এর ভ্যালুটা অলওয়েজ 1 থেকে ইনফিনিটির মধ্যে হয়, মানে গ্রেটার দেন 1। তাহলে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগলো। দেখো এখানটা একটা জিস্ট আউট ক্লাস সুন্দর করে হয়ে গেল। ঠিক আছে, এই পোর্শনটা। এরপর আমি দেখছি কি করা যায়। আচ্ছা, ফোর্স যদি এরকম ভাবে, এখন ধরো আমি একটা কথা বলি, একটা অঙ্ক যদি দেখাই, ধরো যেটা খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন এখান থেকে হয়, সেরকম বলি। ধরো একটা এরকম সিস্টেম রয়েছে, এরকম টাইপের দুটো অঙ্ক দেখাচ্ছি। এটা রয়েছে, এটাতে মনে করো একটা প্লাস কিউ চার্জ রয়েছে, দে আর সেপারেটেড, এদিকেও একটা প্লাস কিউ চার্জ রয়েছে। তো এখন তারা তাদের মধ্যে তাদের ঠিক মিডিল পজিশনে যদি আমরা ছোট কিউ অ্যামাউন্ট একটা চার্জ রাখি, তাহলে তাহলে কিউ এর ভ্যালু কত হলে, ফর হুইচ ভ্যালু অফ কে, ফর হুইচ ভ্যালু অফ কে, কেটাকে কিন্তু আমরা একদম মিডিলে রেখেছি। তার মানে ধরে নাও এটাকে যদি আমরা আর ভাবি, এদের মধ্যেকার ডিস্টেন্সটা, তাহলে এটা r/2, এটা r/2, ঠিক আছে। তাহলে ফর হুইচ ভ্যালু অফ কিউ the system the system will remain in equilibrium, ঠিক আছে। কথাটা বুঝতে হবে যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি, গোটা সিস্টেমটার উপরে নেট ফোর্স জিরো। তাহলে গোটা সিস্টেমের উপর যদি আমরা নেট ফোর্স জিরো বলি, তাহলে আমরা এটাও ভাবতে পারি যে এখানে ইন্ডিভিজুয়াল যে চার্জগুলো আছে তাদের উপরেও কিন্তু নেট ফোর্স জিরো। ভালো করে বুঝবে কিন্তু কথাটা। তো এই গোটা সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে যদি থাকে, তাহলে কিউ এর উপরে যদি নেট ফোর্স জিরো হতে হয়, তাহলে কেমন হবে, মানে এটা এতটা দূরে আছে, তাহলে এ তো প্লাস কিউ আছে, তাহলে এ এদিকে রিপেল করছে, আবার এও এদিকে রিপেল করছে, এবং দুজনেই সেম ডিস্টেন্সে রয়েছে r/2 করে। তাহলে এর উপরে কোনো ফোর্স পড়ছে না, কিউটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকছে। বেশ, এই যদি নেগেটিভ হয়, এটা প্লাস ধরে আমরা ভাবলাম, এটা যদি নেগেটিভ হতো, মনে করো, আমরা তো জানি না কি হবে, তো এটা যদি কেমন হবে, মানে এই যে হুইচ ভ্যালু বলেছি এবং ফর হুইচ সাইন, মানে কেমন প্রকৃতির হবে চার্জটা, পজিটিভ না নেগেটিভ দুটোই আমরা এখান থেকে বার করে ফেলবো। তো এটা যদি মাইনাস কিউ হয়, তাহলে মাইনাস কিউ হলে এই প্লাস কিউ চার্জ কি করবে, একে এইদিকে অ্যাট্রাক্ট করবে, এই প্লাস কিউ চার্জও একে এইদিকে অ্যাট্রাক্ট করবে, এবং দুজনেই সেম ফোর্সে অ্যাট্রাক্ট করবে, কারণ দুজনের মধ্যে চার্জ এইটাই থাকছে আর ডিস্টেন্সটাও একই থাকছে। তাহলে আমাদের এফ সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এই ভ্যালু দুটো একই দাঁড়াবে। তাহলে এর উপরে চার্জ দাঁড়িয়ে যাচ্ছে, এর উপরে নেট ফোর্স দাঁড়িয়ে যাচ্ছে 0। তাহলে চার্জটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকছে, তার মানে এটা প্লাস হলেও হচ্ছে, মাইনাস হলেও হচ্ছে। বেশ, সেটা না হয় গেল, কিন্তু আমাদের এই দুটোর উপরে দেখে নিতে হবে। এবং একটা জিনিস আমি বুঝতে পারছি যে এই চার্জ থেকে এও যতটা দূরে
এই এতটা দূরে, তার মানে এর মধ্যে হয় এই প্লাস কিউটা বা এই প্লাস কিউটার ইকুইলিব্রিয়ামে থাকার জন্য, তার মানে ওর উপরে নেট ফোর্স জিরো কাজ করার জন্য যে কন্ডিশনটা দাঁড়াচ্ছে সেটা যদি আমরা চেক করি যে কোনো একটার জন্য, তার মানে সেটা দুটোর জন্যই সত্য। তার মানে তিনটে চার্জ আছে, তার মধ্যে আমরা এর উপরে নেট ফোর্স জিরোর কেসটা দেখলাম, কিন্তু তাতে কোনো কনক্লুশনে আসতে পারলাম না, কারণ দুরকম কেস পসিবিলিটি আসছে। তাহলে আমরা হয় এইটা বা নয় এইটা যদি দেখে নিই, তাহলে অ্যাকিউরেট সিচুয়েশনটা পেয়ে যাবো। কথাটা আশা করি বোঝা গেল। তাহলে এর জন্য ওটা যদি আমরা দেখে নিই, যে কোনো এইটার জন্য বা এইটার জন্য, তাহলে কিন্তু আমরা নেট সিচুয়েশনটা পেয়ে যাবো যে কি দাঁড়ালো। এটার ভ্যালুটা তো যাই হোক না কেন, এটা প্লাস কিউ মাইনাস কিউ যাই হোক, প্লাস 5 কুলম মাইনাস 5 কুলম যাই হোক, সব ক্ষেত্রেই মিলছে। তাহলে এর জন্য কি দরকার, তাহলে সেটা একবার ভাবো। তাহলে এই প্লাস কিউ চার্জকে ভাবো, মনে করো এর উপরে টোটাল যা ফোর্স পড়বে সেটা জিরো হতে হবে, ক্লিয়ার? এর উপরে নেট ফোর্স জিরো হতে হবে। দেখো যে কোনো, তুমি যদি বলো যে আচ্ছা আমি যদি চেয়ারে বসে থাকি, তুমি যদি বলো যে আচ্ছা আমি চেয়ারে বসে আছি, তাহলে কি আমার উপরে নেট ফোর্স জিরো? হ্যাঁ, তুমি যদি চেয়ারে বসে থাকো তোমার উপরে নেট ফোর্স জিরো, ঠিক আছে? তুমি যদি চেয়ারে বসে থাকো, এটা হলো চেয়ারে বসে আছে, এই চেয়ারে বসে আছে, এটা আমি বসে আছি, তো এখানে ধরো নেট ফোর্স জিরো। নেট ফোর্স জিরো মানে এটা কি করে জিরো হচ্ছে, কারণ তুমি যে এখানে বসে আছো, তাহলে এর জন্য এইদিকে ওয়েট কাজ করছে এমজি। আর আমরা কি জানি যে কোনো সারফেসের উপরে থাকলে, কোনো একটা অবজেক্ট রাখা থাকলে সেই সারফেস সেই অবজেক্টের উপরে একটা উপর দিকে ফোর্স কাজ করে, যেটাকে বলা হয় নর্মাল রিয়াকশন ফোর্স পারপেন্ডিকুলার ভাবে। তাই ইভেনচুয়ালি এন সমান এমজি হয়ে যাচ্ছে, মানে তোমার উপরে নেট ফোর্স জিরোই থাকছে, তাই তুমি চেয়ারে বসে থাকতে পারছো। যদি এই এনটা না থাকতো তাহলে চেয়ারে বসে থাকতে পারতে না, চেয়ার ভেঙে তলার দিকে ঢুকে যেত। বা যদি এর উপরে শুধুমাত্র তোমার এমজি ফোর্স না থাকতো, এন থাকতো, তাহলে চেয়ারে বসলেও উপর দিকে উঠে যেতে। তো আলটিমেট নেট ফোর্স জিরো থাকাটাকে ইকুইলিব্রিয়াম বলা হয়। তো এই প্লাস কিউর উপরে নেট ফোর্স জিরো আমি যদি ধরে নিই, তাহলে প্লাস কিউর উপরে কে কে ফোর্স অ্যাপ্লাই করছে, এই কিউটা ফোর্স অ্যাপ্লাই করছে, আমি জানি না সে প্লাস না মাইনাস, দরকার নেই আমার জেনে। তাহলে এই কিউটা ফোর্স অ্যাপ্লাই করছে আর এই কিউটা ফোর্স অ্যাপ্লাই করছে। তার মানে এই প্লাস কিউর উপরে এর দ্বারা যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কত, কে কিউ ওয়ান কিউ টু মানে কে কিউ কিউ বাই আর স্কোয়ার, মানে কত এটা, তার মধ্যে ডিস্টেন্সটা কত, আর বাই টু তার স্কোয়ার, প্লাস এর উপরে আর কি ফোর্স অ্যাপ্লাই করছে এ, তার মানে কে কিউ কিউ মানে কিউ ইন্টু কিউ করে রাখলাম, বাই করার দরকার নেই কিউ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এদের মধ্যে ডিস্টেন্সটা থাকছে আর, তাহলে আর স্কোয়ার, দিস উইল বি ইকুয়ালস টু জিরো। দেখো তাহলে পরিষ্কার বোঝা গেছে। তাহলে এইটা উপরে উঠে যাবে, তাহলে 4 কে কিউ কিউ বাই আর স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আচ্ছা কে কেটে যাচ্ছে, কে কেটে যাচ্ছে, কিউ, ও এটাই তো বার করবো, বড় কিউ কেটে যাচ্ছে, এখানে একটা কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে। দেখো তাহলে কি পড়ে রইলো, এই যে ছোট কিউ আমরা বার করছি, ছোট কিউ কি হলো কিউ বাই 4, এবং এটা এইদিকে নিয়ে গেছিলাম মাইনাসটা দিতে ভুলে গেছি, এই যে দিয়ে দিলাম। তার মানে কিউর ভ্যালু দেখো আমরা এতক্ষণে পেয়ে গেলাম, কিউর ভ্যালু হতে হবে নেগেটিভ এবং এর ভ্যালু হতে হবে কিউ বাই 4। মানে এই কিউটা মাইনাস কিউ বাই 4 হলে গোটা সিস্টেমটা কি হবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন তোমার মনে হতে পারে যে তাহলে কি এই আগের কেসটা বিগড়ে গেল, আগে যেটা ভাবছিলাম, তাহলে এটাকে ব্যালেন্স করতে গিয়ে এটা বিগড়ে যায়নি তো? এটা বিগড়ে তো যাবে না, কারণ এর ভ্যালু যাই হোক এটা মাইনাস কিউ বাই 4, তো তাহলে এর সাথে মাইনাস কিউ বাই 4 আর বাই টু দূরে এইদিকে অ্যাট্রাকটিভ ফোর্স, এর হিসাবে এখানে মাইনাস কিউ বাই 4 আর বাই টু দূরে, এর উপরে এইদিকে অ্যাট্রাকটিভ ফোর্স, দুটোই তো সেম, তাহলে তো এটা এমনিতেই ইকুইলিব্রিয়ামে থাকবে। ওটা যাই হয়ে যাক না কেন, ওটা তো আমরা আগেই দেখে নিয়েছি। তাহলে কিউর জন্য কন্ডিশনটা স্যাটিসফাই করলেই ইকুইলিব্রিয়াম। অনেক কথা বললাম এই অঙ্কটা বোঝাতে গিয়ে, এটার মধ্যে বহুত কনসেপ্ট রইল, আশা করি এটা বোঝা যাবে। আচ্ছা এরকম যদি একটা বলি, আবার ধরো এরকম ধরনের থাকলো, মনে করো এইদিকে একটা চার্জ আছে 4 কিউ আর এইদিকে একটা চার্জ আছে কিউ। যদি বলা হয়, যদি বলা হয় হোয়ার শুড বি এ, হোয়ার এরকম যদি থাকে, হোয়ার শুড বি এ থার্ড চার্জ, where should a third charge be placed so that the system remains in equilibrium? এগুলো ছোট ছোট অঙ্ক এমসিকিউ করতে কাজে লাগবে। so that the system remains in equilibrium, যে কোথায় যদি আমি একটা থার্ড চার্জকে রাখি, আচ্ছা তাদের মধ্যে ডিস্টেন্সটা দেওয়া থাকবে, ধরো কিছু একটা ধরলাম তাদের মধ্যে ডিস্টেন্সটা দেওয়া আছে এ। তো এখন বলা হয়েছে যে একটা থার্ড চার্জ কাউকে এখানে যদি আমরা যে কোনো জায়গায় সেটা, আচ্ছা কোথায় থার্ড চার্জকে রাখা যেতে পারে, কোথায় থার্ড চার্জকে রাখা যেতে পারে, কোথায় একটা থার্ড চার্জ, থার্ড চার্জ কিছু তো বলা নেই, তাহলে থার্ড চার্জ আমরা একটা ধরলাম,
প্লাসই ধরলাম, থার্ড চার্জ এটা ধরে নিচ্ছি, থার্ড চার্জ প্লাস কিউ ধরলাম, এটা কোথায় রাখলে কি হবে, ঠিক আছে। তো একটা ব্যাপার দেখো, যদি আমরা এই কাছাকাছি রাখি, কোথাও এর কাছাকাছি যদি রাখি, এটা একটা কনসেপ্ট তৈরি হচ্ছে যেটা কোন দিকে রাখা উচিত, এই দিক চেপে না ওই দিক চেপে। দেখো যদি এখানে রাখে, এখানে যদি রাখি, আমরা কি পড়েছি, এফ প্রপোর্শনাল টু চার্জ, এফ প্রপোর্শনাল টু চার্জ লিখলাম ডাইরেক্ট, তাহলে বুঝতে সুবিধা হবে। চার্জের ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করবে, চার্জ মানে কি, যে দুটো চার্জ আছে তাদের দুজনেরই ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করবে। আর এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r², মানে তাদের ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে যদি চার্জটা রাখি, তাহলে তাদের মধ্যে দূরত্বটা কম হচ্ছে, মানে ফোর্স বেশি। আবার এই হিসাবে চার্জটাও এটা বেশি থাকছে, তাহলে তার জন্য ফোর্স বেশি। মানে ও বাবা, চারিদিকে বিপদ, সবদিকে ফোর্স বেশি হয়ে যাচ্ছে, এর উপরে রিপালসিভ ফোর্স অনেক বেশি হয়ে যাচ্ছে, একে ব্যালেন্স দিতেই পারবে না। তার মানে এই দিকে কোথাও রাখা উচিত। তাহলে এইখানে ধরলাম প্লাস কিউ চার্জটা রাখা আছে, যেটা এক্স ডিস্টেন্স দূরে। তাহলে এই পোর্শনটা হয়ে গেল এ মাইনাস এক্স, এই পোর্শনটা আশা করি বোঝা গেছে। এই পোর্শনটা হয়ে গেল গিয়ে এ মাইনাস এক্স। আচ্ছা, একটা কোশ্চেন মনের মধ্যে আসতে পারে যে বলা আছে যে হোয়ার শুড দ্য থার্ড চার্জ বি প্লেসড, তাহলে লাইনের উপরে, মানে অ্যালং দ্য লাইন আর কি, এটা বলিনি, অ্যালং দ্য লাইন। তো অ্যালং দ্য লাইন এই দিকে বা কেন নয়, বা এই দিকে কেন নয়। আচ্ছা, চার্জটা আমরা যদি প্লাস কিউ ধরি, যেমন যা কোশ্চেনে থাকবে, আমি তো জানি না কোশ্চেন কি, যেমন আমরা এখানে প্লাস কিউ হিসাবে করে নিয়েছি কোশ্চেনটা। তো ধরো যদি এখানে প্লাস কিউটা থাকতো, তাহলে কি হতো, এই চার্জটাও একে রিপেল করতো এইদিকে, এই চার্জটাও একে এইদিকে রিপেল করতো, তাহলে কি ওই সিস্টেমটা কোনোদিন ইকুইলিব্রিয়ামে থাকতো? সিস্টেম ইকুইলিব্রিয়ামে মানে প্রত্যেককে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, তাহলে কিউ চার্জটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, আমরা দেখবো এখানে। তাহলে সেটা তো ইকুইলিব্রিয়াম থাকলো না। যদি এই পাশে রাখতাম, তাহলে এও একে এইদিকে রিপেল করছে, এও এদিকে এইদিকে রিপেল করছে, তাহলে ইকুইলিব্রিয়ামের গল্প আসছে না। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম বলতে, তো এর উপরে যদি আমরা ফোর্সটা দেখি কত দূরে বলেছি, তাহলে এর উপরে এর জন্য রিপালসিভ ফোর্স এইদিকে যতটা হবে, এর উপরে এর জন্য রিপালসিভ ফোর্স এইদিকে ততটাই হবে, ঠিক কিনা? তাহলে আমরা বুঝবো, এটা তো কনসেপ্ট, লজিক লাগিয়ে কাজ করলেই তো হলো। তাহলে আমরা বুঝবো যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, তাহলে এই কিউ এর ওপরে ফোর কিউর জন্য অ্যাপ্লাইড ফোর্স কত, কে ফোর কিউ ইন্টু কিউ বাই তাদের মধ্যে ডিস্টেন্স কত, এক্স, এক্স স্কোয়ার ইকুয়ালস টু বলবো প্লাস কিউর ওপরে এই কিউর জন্য এইদিকে ফোর্স কত, তাহলে কে কিউ ইন্টু বড় কিউ বাই এ মাইনাস এক্স তার স্কোয়ার, ব্যাস। আচ্ছা, এটা এটা কেটে গেল, কে কে কেটে গেল, কিউ কিউ কেটে গেল, তাহলে এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার থেকে এদিকে তলায় উপরে নিয়ে চলে আসছে, তাহলে এ মাইনাস এক্স তার স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, এদিকে ওয়ান আছে, এই চারটা তলায় এলো, একের চার। আচ্ছা, বেশ, তাহলে এটাকে যদি বোথ সাইড আমি আন্ডার রুট করে ফেলি, তাহলে এটা এ মাইনাস এক্স বাই এক্স ইকুয়ালস টু একের চার, এরকম ধরনের এলো। তো আমরা কি লিখতে পারি, এ বাই এক্স মাইনাস এক্স বাই এক্স মানে ওয়ান, তাহলে ইকুয়ালস টু একের চার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ বাই এক্স ইকুয়ালস টু, এটা যদি এইদিকে চলে আসে, তাহলে একের চার প্লাস এক মানে পাঁচের চার, পাঁচের চার। তাহলে এক্স ইকুয়ালস টু কত দাঁড়াবে, এক্স গিয়া ইধার, তাহলে এইটা এইদিকে এসে পাল্টে যাবে এরকম করে, এক্সটা যদি এইদিকে চলে আসে, এক্স সমান পাঁচের চারটা এদিকে এসে পাল্টে গিয়ে চারের পাঁচ হয়ে যাবে, তাহলে এক্স সমান চারের পাঁচ এ, মানে ফোর এ বাই ফাইভ। দেখো এক্স সমান ফোর এ বাই ফাইভ, মানে এখানে আমরা বুঝতেও পারছি এক্সটা আমরা কোথা থেকে ধরেছি, ফোর কিউ চার্জ থেকে। আচ্ছা, ফোর এ বাই ফাইভ, তাহলে ফোর বাই ফাইভ মানে হয় 0.8। তাহলে দেখো 0.8-এ কোশ্চেনটার যে অ্যান্সার আমরা বার করলাম, এটা যে অ্যাবসলিউটলি কারেক্ট, এটা আমরা বুঝতে পেরে যাচ্ছি কেন, তার কারণ হচ্ছে 0.8-এ, গোটাটা এ, 0.8-এ, তার মানে কি 80% চলেই এসছে, এ ডিস্টেন্সের 80% এইদিকেই চলে এসছে। তো আমরা দেখো ওইদিকেই ডিস্টেন্সটা ধরেছিলাম এবং আমাদের লজিকটা কাজে লাগিয়েছিলাম এইগুলো ভেবে যে এই দিকে করে চার্জটা থাকবে। তো এই ধরনের কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট ধরনের হয়, যেটা এমসিকিউ আকারের ছোট 2 নম্বরের কোশ্চেন এগুলোতে করা যায়, ঠিক আছে। তো এটা একটা গেল, আবার একটা দেখাই কিছু। আচ্ছা, মনে করো এখানে একটা আমি এরকম ধরনের দিচ্ছি, এরকম ধরনের একটা কিছু কোঅর্ডিনেট দিচ্ছি, কোঅর্ডিনেট কিছু না, এখান থেকে এটা ধরো 3 মিটার, আর এটা হচ্ছে গিয়ে 4 মিটার। এখানে যদি আমরা একটা চার্জ রাখি, মনে করো 2 মাইক্রোকুলম, আর এখানে বললাম যে 3 মাইক্রোকুলম, আর এখানেও বললাম 3 মাইক্রোকুলম, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, আর এখানে একটা চার্জ আছে। এরকম ধরনের ধরো সিচুয়েশন হলো, তাহলে যদি বলা হয় ফাইন্ড দ্য ফোর্স, ফাইন্ড দ্য ফোর্স অন 2 মাইক্রোকুলম। আচ্ছা, এই কনসেপ্টটা বলার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে সুপার পজিশন অফ ফোর্স, ওই অঙ্কটা আমি তারপরে দেখাচ্ছি। তাহলে এখানে আরেকটা জিনিস আছে, খাতাটাকে একটু অ্যাডজাস্ট করি,
যেটা হচ্ছে সুপারপজিশন অফ ফোর্সেস। তো এটাতে কিভাবে হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথাই বলছি। মনে করো এখানে একটা চার্জ আছে Q1, এখানে আছে Q2, এখানে আছে Q2, এখানে আছে Q3, এখানে আছে Q4। তাহলে বলা হলো যে ফাইন্ড দ্য ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন Q1, সবাই মনে করো প্লাস, সবাই প্লাস। ফাইন্ড দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন Q1। এটা যদি হয় সবসময় মাথায় রাখবে, যার ওপরে ফোর্স বলছে উই হ্যাভ টু জাস্ট ফোকাস অন দ্যাট চার্জ। অন্যগুলোর ওপরে কি ফোর্স পড়ছে ডিউ টু দ্য আস্কড চার্জ মানে Q1, সেটা আমাদের চিন্তার বিষয় নয়। আমরা দেখবো Q1 এর উপরে Q2, Q3, Q4 কি ফোর্স দিচ্ছে। অবভিয়াসলি প্যারালাল ওয়েতে কুলম্বস ল অনুযায়ী Q1 ও কিন্তু এদের তিনজনের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, বাট সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের কথা বলা থাকছে যে ওই চার্জটার উপরে ফোর্স কত। তাহলে এই Q2 এর উপরে একটা ফোর্স দেবে, তাহলে এই ডিস্টেন্সটাকে ধরলাম আমি 1 আর 2 এর মধ্যে, আর 1 2 বললাম। Q3 এর উপরে একটা ফোর্স দেবে এইদিকে, সেটাকে আমি R13 বললাম। এইটা এর উপরে একটা ফোর্স দেবে, সেটাকে আমি R14 বললাম। তো এর উপরে দেখো এ পজিটিভ, তাহলে এইদিকে রিপালসিভ ফোর্স দেবে, সেটাকে আমি ধরো বললাম 1 2 মিলে F12, এইদিকে ফোর্স হলো। ঠিক আছে, তো F12 ইকুয়ালস টু কত দাঁড়াবে? F12 ইকুয়ালস টু দেখো K Q1 Q2, K Q1 Q2 বাই তাদের মধ্যেকার ডিস্টেন্সের স্কোয়ার, R12 স্কোয়ার। সিমিলার ওয়েতে এই যে এইটা ধরো 1 3, তাহলে 1 3 এইদিকে ফোর্স দেবে, F13 এইদিকে, ভেক্টর তো ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে F13 এইদিকে ফোর্স দেবে কত, আমরা সেটা বার করতে পারবো, K Q1 Q3 বাই R13 স্কোয়ার। সিমিলার ওয়েতে 4 1 4, তাহলে F14 কোন দিকে ফোর্স দেবে, এই দিক বরাবর, এই যে এইটার উপরে এই দিক বরাবর F14। তার মানে আমরা এটাও বলতে পারবো K Q1 Q4 বাই R14 এটার স্কোয়ার। তাহলে তার উপরে নেট ফোর্স যদি বলা হয়, সেটা বুঝতেই পারছো যে এখানে তিনটে ভেক্টর চলে এসছে। তার মানে অবভিয়াসলি আমাদের তাদের ভেক্টর সাম বার করতে হবে। সেটার জন্য আমাদের কিরকম ধরনের ফর্মুলা থাকে, যে এদের প্যারালালোগ্রাম ল করে এইটার রেজাল্টেন্ট বার করে নিলাম দুটোর, দিয়ে এইটার আর এইটার মিলে প্যারালালোগ্রাম ল করে, এটা আমাদের অত কিছু করতে হয়তো দেবে না, অত বড় বড় ধরনের কিছু, বাট এটা হচ্ছে সিস্টেমটা। তাহলে আমরা এটা রেজাল্টেন্ট পেয়ে যাবো জাস্ট ডুইং দ্য সিম্পল ভেক্টর এডিশন বিটুইন দিস অল দিস ফোর্সেস। তার মানে এফ নেট আমরা কত বলতে পারছি ওর উপরে, এফ নেট ইকুয়ালস টু F12 প্লাস F13 প্লাস F14। হ্যাঁ, প্রত্যেকটার ভেক্টর এডিশন। চলো এখানে যে কোশ্চেনটা বলেছিলাম, তাহলে সেটা হচ্ছে কি ফাইন্ড দ্য ফোর্স অন 2 মাইক্রোকুলম। তাহলে 2 মাইক্রোকুলমের ফোর্স কে কে দেবে, 3 মাইক্রোকুলম দেবে, আর এই 3 মাইক্রোকুলম। তো এই 3 মাইক্রোকুলম কোন ডিরেকশন বরাবর ফোর্সটা দেবে, এইভাবে এইদিকে। আর এ কতটা ফোর্স দেবে এইদিকে, এইদিকে ফোর্স দেবে। ঠিক আছে, এবং দেখো এটা 3 মিটার, এটা 4 মিটার যদি হয়, তাহলে এটা √3² প্লাস 4² বলবে যে ওইটা দরকার কেন, দরকার আমাদের কি, যে যে দুটো চার্জের মধ্যে ফোর্স ক্যালকুলেট করছি তাদের মধ্যেকার ডিস্টেন্স দরকার অবভিয়াসলি। তাহলে এটা 3 এটা 4 হলে এটা 3² প্লাস 4² এটা হয়ে গেল 5 মিটার। আচ্ছা এইটাও হয়ে গেল, দেখো 3 আর 4, তাহলে এই ডিস্টেন্সটাও হয়ে গেল 5 মিটার। তাহলে সেম কন্ডিশন, এই চার্জ এই চার্জ এই চার্জ এই চার্জ, আবার দুজনের মধ্যে ডিস্টেন্স, এই ব্যাপারগুলো সেম কন্ডিশন। তাহলে এইদিকে যা ফোর্স হবে এইদিকেও তাই ফোর্স হবে, তাহলে আমি দুটোকে এফ লিখে রাখলাম। ঠিক আছে, তো সেই ফোর্সের ভ্যালুটা কত হবে সেটা করতে গেলে, এটা 3 মাইক্রোকুলম, একটা 2 মাইক্রোকুলম আছে, তাদের মধ্যে ডিস্টেন্সটা এসআই তে রয়েছে। তাহলে ফোর্স এফটার ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো তো, K Q1 Q2 মানে কত, 3 ইন্টু মাইক্রো মানে 10⁻⁶ ইন্টু 2 ইন্টু 10⁻⁶ বাই আর স্কোয়ার মানে তাদের স্কোয়ার কত, 25।